আমাদের পার্টির যে চেয়ারপারসন তো একজন তো ৪১ বছর চেয়ারপারসন ছিলেন। তো জানেন উনি কত স্বচ্ছ মানুষ। তার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি তো স্বচ্ছতার এবং সিনসিয়ারিটি এবং অনেস্টির ওয়ার্ল্ড রেকর্ড। বাংলাদেশের পার্সপেক্টিভে প্রেক্ষাপটে যারা আসলে নির্বাচনে দাঁড়ায়, নির্বাচন হলফনামায় তাদের যে সম্পত্তি বা যে বিষয়গুলো তারা প্রকাশ করে, ওই জায়গা থেকে এ যাবৎকালীন চর্চাটা ছিল অস্বচ্ছই থাকে আসলে। একদমই কখনোই এটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি দেখিনি। আসেন জিএম কাদের ব্যাপারে। জিএম কাদের তো চাকরি করতেন টাবাকো কোম্পানি থেকে, এখন যেটা ব্রিটিশ আমেরিকান টাবাকো, দেন যমুনা অয়েল কোম্পানি, দেন পেট্রোলিয়াম। গতিতে দেখা গেছে ততটা স্বচ্ছতা। তবে আপনি যে নামগুলো এখন বললেন, ইনক্লুডিং আওয়ার চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, জামাতের চেয়ারম্যান ওনারা বললেন, এগুলোর আমার মনে হয় যে মানে পারফেক্টলি অলরাইট আছে। ওনার তো আয় আর কিছু নাই, ব্যবসা বাণিজ্য তো নাই। তারেক রহমান সাহেবের কী আয়? ওনার তো ব্যবসা বাণিজ্য কিছু নাই তেমন। সর্বোচ্চ আয় আর কি নাহিদ ইসলাম এবং হ্যাঁ, ওনার আয় আছে, হয়তো ওনার আয় আছে, তাই উনি আয় দেখিয়েছেন। ও তো হাইড করার জায়গা নাই হয়তো, যে জায়গাতে অবশ্যই তো আমরা তো ব্যাড ডিটেইল জানি না। তো আমার মনে হয় যে এখানে যেগুলো আপনি নাম বললেন এগুলিতে সঠিক আছে। তবে অতীতে দেখা গেছে যে ইন জেনারেল যাদের নাম আপনি এখন বললেন এরা তো নেতৃস্থানীয় লোক। এটা তো আপনি বুঝেন যে আমাদের মানে যদি আপনি পার্টি হিসেবে যান, আমি আমার পার্টির কথা বলতে পারি যে আমাদের পার্টির যে চেয়ারপারসন তো একজন তো ৪১ বছর চেয়ারপারসন ছিলেন। তো জানেন উনি কত স্বচ্ছ মানুষ। তার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি তো স্বচ্ছতার এবং সিনসিয়ারিটি এবং অনেস্টির ওয়ার্ল্ড রেকর্ড। এবং উনি এই যে ১১ শোনা যায় বেগম খালেদা জিয়া যখন গৃহবধূ ছিলেন যে অত টাকা দিত আমাকে, এতেই আমার চলতে হতো। তো আপনি উনি মারা যাওয়ার পরে আওয়ামী লীগ তো ৪০ হাত মাটি নিচ পর্যন্ত ডিগ করে দেখছে যে কিছু আছে কিনা, এবং ম্যাডামকে আর কিছু না পাইরে শেষ পর্যন্ত বলে তুমি এই টাকা ওহেনে রাখলে কেন, এবার তোমার ১০ বছরের জেল। কি ২ কোটি টাকা। আবার হাইসে হাইসে বলে যে আমার পিওনের কাছে আছে ৪০০ কোটি টাকা। তো এইসব তো ফাতরাবিত কাজ কিছু না। কাজেই আমাদের ঐতিহাসিকভাবে আমি বলতে পারি যে বিএনপির চেয়ারপারসন যিনি থাকেন বা ৩ জনে পর্যন্ত থাকছেন, তারা অনেক স্বচ্ছ মানুষ, এবং আমি তারেক রহমান সাহেব এটা আমি 100% বিলিভ করি যে ঠিক আছে। আমি বিশ্বাস করতে হবে, আমার ইচ্ছা হয় জামাতের আমিরের কথা। উনি একজন ডাক্তার মানুষ, ডাক্তারি তো বন্ধ, এখন তো ডাক্তারি নাই। তো হোয়াট ইজ হিজ ইনকাম? আমি যদি একটু দিলশানা পারুল আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও ঢাকা ১৯ থেকে নির্বাচন করছেন, প্রার্থীদের হলফনামা কতটা স্বচ্ছ এবং স্বচ্ছতা কি পর্যাপ্ত? এটা আসলে এই প্রশ্নটার কোনো হ্যাঁ না উত্তর হয় না। আমি অনেক বেশি, আপনি যেভাবে ব্যক্তিকে ফোকাস করলেন তার চেয়ে অনেক বেশি আমি চর্চার দিকটাই যাই। এই চর্চাতে আসলে আমরা দেখেছি, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে প্রেক্ষাপটে যারা আসলে নির্বাচনে দাঁড়ায়, নির্বাচন হলফনামায় তাদের যে সম্পত্তি বা যে বিষয়গুলো তারা প্রকাশ করে, ওই জায়গা থেকে এ যাবৎকালীন চর্চাটা ছিল অস্বচ্ছই থাকে আসলে। একদমই কখনোই এটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি দেখিনি। কিন্তু এখানে ট্রান্সপারেন্সিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমার কাছে এই দফা মনে হয়েছে এটা তুলনামূলকভাবে স্বচ্ছ এই কারণে, কারণ দেখেন আওয়ামী লীগের আমলে, কারণ আপনি দুর্নীতির প্রেক্ষাপটটা যদি দেখেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ এককভাবে যেই পরিমাণ দুর্নীতি করে গেছে, সেই জায়গা থেকে তাদের আসলে ভোটের হলফনামা এগুলো ওইখানে মিনিমাম স্বচ্ছতারও প্রকাশ, মানে আমাদের প্রত্যাশারও জায়গা ছিল না। কাজে এখানে অবধারিতভাবে একটা তুলনামূলক চিত্র চলে আসে, যদিও সেখানে নির্বাচনেরই আসলে কোনো জায়গা ছিল না। তারপরে হচ্ছে গিয়ে যদি হলফনামার প্রশ্নটা আমরা বলি, যে ধরেন ওই যে ডামি নির্বাচন, অনেক ধরনের নির্বাচন করার ফলে এক ধরনের কাগজের স্বভাব বা কাগজের বিষয় আশয় তো তাদের ছিলই। তুলনামূলক চিত্রে ডেফিনেটলি এবার অনেক স্বচ্ছ, কিন্তু তারপরে আসলে প্রশ্ন থেকে যায় যে ধরেন জীবনমানের তো একটা বিষয় থাকে, জনাব তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান কি দাঁড়াবে, আর একটা হচ্ছে কি আমি এই আলোচনা থেকে আসলে শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়াকে আলাদা রাখতে চাই। আমি তাকে আজকের আলোচনাতে আমি ইনক্লুডই করতে চাই না। তিনি সবার সর্বশ্রদ্ধেয় এবং সেই জায়গা থেকে আমি যাবই না। কাজে আমি বিএনপি নিয়ে আলোচনা করতে রাজি আছি, কিন্তু আমি শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া নিয়ে আসলে এই কন্ট্রোভার্সির মধ্যে আমি যাবই না। এটা আমার ব্যক্তিগত শ্রদ্ধার জায়গা থেকে।
আমি তারেক রহমান নিয়েও বলতে পারি। তাহলে একটা হচ্ছে কি ধরেন যার জীবনমানের একটা প্রশ্ন আসে যে কী ধরনের জীবনমান তারা চর্চা করছে, সেই জায়গা থেকে আসলে বাৎসরিক যে আপনি কথাটা বললেন যে এই আয়টা আসলে বিশ্বাসযোগ্য কিনা, আমরা চেষ্টা করি বিশ্বাস করতে, কিন্তু ওইখানে আমি আর কি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যেই কারণেই হচ্ছে গিয়ে এই কন্ট্রোভার্সিটা এইভাবে আসে যে নাহিদ ইসলাম এত জুনিয়র, মাত্র 1 বছর তার রাজনৈতিক জীবন, তাহলে কিভাবে তার এই প্রশ্নটা আসে। আমি বলবো যে আসলে নাহিদ ইসলাম অনেক স্বচ্ছতার সাথে তার হলফনামায় তার যে বাৎসরিক ইনকাম এবং তার যে স্থাবর অস্থাবর বা অর্থনৈতিক সেই জায়গাটা পরিষ্কারভাবে দিয়েছে। সেই জন্যই হচ্ছে গিয়ে এই ডেসপ্যারিটিটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনাকে আসলে আমি হ্যাঁ নায় উত্তর দিব না, কারণ হ্যাঁ নায় উত্তর দেওয়ার মধ্যে জায়গা নেই। 4 জন অন্তপক্ষে জাতীয় নেতৃবৃন্দের আর কি আয়ের প্রকৃত উৎসগুলো বলছি। জনাব তারেক রহমানের আয়ের উৎস হচ্ছে শেয়ার, বন্ড এবং জমা হওয়া অর্থ। শফিকুর রহমানের আয়ের উৎস কৃষি এবং অনুদান। নাহিদ ইসলাম আয়ের উৎস হচ্ছে পরামর্শ এবং জিএম কাদের আয়ের উৎস হচ্ছে ভাতা। আমরা জানি উনি একসময় সরকারি চাকরি করতেন বা কোনো একটা কিছু থেকে হয়তো ভাতা পান। নাহিদ ইসলাম কি পরামর্শ প্রতিষ্ঠানে কাজ করেন? আপনার দলের প্রধান হিসাবে বা ওই দলের আপনি একজন শীর্ষস্থানীয় নেত্রী হিসাবে একটু বলবেন যে উনি কোন ধরনের পরামর্শ প্রতিষ্ঠানে কাজ করেন বা সেই প্রতিষ্ঠানে কি ওনার সার্ভিসটা কি? এটা বা হচ্ছে এটা গিয়ে তো আমার মানুষ মনে হয় একটা জানতে চায়। হ্যাঁ, খুবই সুনির্দিষ্ট ব্যক্তির একদম তার প্রফেশনাল প্রশ্ন, তো এই প্রশ্নটা আমার চেয়ে অনেক বেশি আসলে তার না, আপনার নাহিদ দলগতভাবে- ইসলামকে করাই ভালো। হ্যাঁ, দলগতভাবে অবশ্যই আমরা জানি ভিতর থেকে, কিন্তু এটা এই প্রশ্নটা আমি তার জন্যই রেখে দিচ্ছি এটা। হ্যাঁ, কারণ হচ্ছে কি এগুলো একদমই ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত প্রশ্ন। এতটুকু আমি আত্মবিশ্বাসের সাথেই বলতে পারি যে তার যে হলফনামায় যা দিয়েছে, কারণ এটা আমরা ডে 1 থেকে খুবই কেয়ারফুল, কারণ যেই পরিমাণ ধরেন আমাদেরকে কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হয়েছে, যেই পরিমাণ দুর্নীতির এলিগেশন আমাদের উপর আনার চেষ্টা করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা যারা বিশেষ করে নির্বাচনের দিকে আসবো, হলফনামার ক্ষেত্রে আমরা খুবই কেয়ারফুল এবং আমরা খুবই সাবধান ছিলাম, আছি, যে আসলে আমাদেরকে এই ধরনের, বিশেষ করে নাহিদ ইসলাম, যে এই ধরনের কোনো আমি কিছুর সাথে আরেকটু যুক্ত হয় আপনাকে যুক্ত করে দেই। আক্তার হোসেনের 40 লাখ এবং স্ত্রীর হচ্ছে 20 লাখ টাকার সম্পদ আছেন। সার্জিস আলম এর সম্পদ 33 লাখ টাকা। হাসনাত আবদুল্লাহর ব্যাংকে আছে 26 লাখ, নগদ 13 লাখ। হান্নান মাসুদের সম্পদ বাবার চেয়ে 18 গুণ বেশি। জুনায়েদের বার্ষিক আয় 6 লাখ, নগদ 40,000। হ্যাঁ, এই তথ্যগুলো নিয়ে আর কি আজকে তো অনেক আলোচনা হচ্ছে এবং তাদের হলফনামাগুলো, যে আপনি একজন নেতা হিসাবে আপনাদের ভিতরের আলোচনাগুলো কি আছে দলের ভিতরে? অবশ্যই দলের ভিতরে আলোচনা আমি আপনাকে বলবো না, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ আলোচনা। আমি আমার বক্তব্যটা, আমার স্বচ্ছতার ক্ষেত্রে দর্শকদের জন্য কিছু বলতে পারেন? স্বচ্ছতার ক্ষেত্রে দর্শকদের জন্য বলা হচ্ছে যে দেখেন, এখানে একটা জেনারেশনাল গ্যাপ আছে। যেমন এই যে যাদের নাম আপনি বললেন, এরা কিন্তু প্রত্যেকেই 2021, 22, 23 সাল থেকে তাদের, যেমন হাসনাত, সার্জিস, তাদের নিজস্ব হচ্ছে গিয়ে আইটি ফার্ম আছে, তাদের নিজস্ব ছোট ছোট ব্যবসা বাণিজ্য আছে। কাজে বিষয়টা কিন্তু এরকম না যে জুলাই পরবর্তী, জাস্ট অভ্যুত্থানের পরবর্তী বা গত বছর থেকে তারা মাত্র আর্নিং ইনকাম শুরু করেছে, এরকম কিন্তু প্রেক্ষাপট একদমই না। এবং আপনি যে খোঁজ নিয়ে দেখবেন যে এদের অনেকেরই হচ্ছে 2022, 23 সাল থেকে তারা এক ধরনের পাশ করে কিংবা পাশ করার আগে থেকে, যেমন হাসনাতের কোচিং সেন্টার আছে এবং খুবই প্রফিটেবল একটা কোচিং সেন্টার আছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু বলছি বাৎসরিক, খেয়াল করেন, বাৎসরিক 26 লাখ আপাত অর্থে মনে হচ্ছে এটা কি বিরাট বড় একটা অ্যামাউন্ট? না। আপনি যদি মাসে যেয়ে দেখেন, তাহলে একজন পরামর্শকের 1,25,000 টাকা খুবই স্বাভাবিক বেতন এই দেশে। এই দেশে কিন্তু এটা একটা অ্যাভারেজ স্যালারি। এখন আপনি ডলারে কনভার্ট করলে এটা আরও কম হয়। এটা কাজে এটা যে খুব বিরাট একটা অঙ্কের টাকা তারা দেখিয়েছে, এরকম একদমই না। একটা সাধারণ জীবনমান করতে গেলে এটা একদমই অ্যাভারেজ ইনকাম বাৎসরিক যদি বলেন। যেই মাত্র আপনি মাসে কনভার্ট করছেন, সেই মাত্র এটা আসছে 1,25,000। এই দেশের ঢাকা শহরের মধ্যবিত্ত আর্নিংয়ের এবং মধ্যবিত্ত একটা শ্রমজীবী মানুষের কিন্তু এরকমই যায়, এর আশেপাশেই আসলে যায়। আমরা মধ্যবিত্ত শ্রেণীর চাকরি করেছি, আমরা কিন্তু এরকমই বেতন পেয়েছি, হ্যাঁ, বাংলাদেশে থাকা অবস্থায়। কাজে এগুলিকে যেরকম ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, এত বেশি অঙ্কের না যেরকম, আবার ওরকমই খুব কনফিডেন্টের সাথে যে কারণে বলতে পারছি, তারা যেহেতু আসলে তাদের আর্নিংটা হাইড করেনি, প্রকৃত আর্নিংটাই দেখিয়েছে, সেই জন্যই এই অঙ্কটা এরকম দেখতে পাচ্ছেন। ঠিক সেই কারণেই আপনি অন্যদের, অনেক সিনিয়র অনেক নেতার অঙ্কের কথা বললেন, 6 লাখ কিংবা 3.5 লাখ, যেটা আসলে বিশ্বাস করবো কতখানি, বিশ্বাস করা কতটুকু বিষয়, সেটাই। এই জায়গা থেকে বললাম যে তাদের আর্নিংটা আসলে তারা স্বচ্ছভাবে দেখিয়েছে বলে আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি। এটিও তাজ রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনাদের প্রার্থীদের হলফনামা কতটা স্বচ্ছ? জিএম কাদের কিসের ভাতা পান? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক, দর্শক শ্রোতা সবাই সালাম, শুভেচ্ছা। আমাদের প্রার্থীদের কতটুকু স্বচ্ছ এটা তো দেখার দায়িত্ব নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন যদি ফেল করে, এরপরে আছে এনবিআর, পরে চেক করতে পারে। যদি কোনো ক্যান্ডিডেট
ভুল তথ্য দিয়ে থাকেন, ইভেন আফটার দ্য ইলেকশন এমপি হওয়ার পরেও ওনার হনফরমায় যদি ভুল হয়, অসত্য থাকে, তাহলে ওনার এমপিশিপ চলে যাবে। আসেন জিএম কাদের ব্যাপারে। জিএম কাদের তো চাকরি করতেন টাবাকো কোম্পানি থেকে, এখন যেটা ব্রিটিশ আমেরিকান টাবাকো, দেন যমুনা অয়েল কোম্পানি, দেন পেট্রোলিয়াম। উনি জিএম ছিলেন কিন্তু যমুনা অয়েল কোম্পানির বাতা তো আছেই, উনি পাচ্ছেন। আর সরকার থেকে দেওয়া ওই প্লটে ওনার বাড়িটা আছে। আর কোনো সম্পত্তি আমার জানা মতো দীর্ঘ রাজনীতিতে আমি জানি না জিএম কাদের কিছু আছে আপনার কিনা। দলের যে অন্য যারা প্রার্থী তাদের হলফনামা দেখে মনে হচ্ছে হঠাৎ করে অনেকে কোটিপতি। এই টাকা আসলে কোথা থেকে আসে, সাধারণ মানুষ কি সেটা জানতে পারে? ব্যক্তি কোনো ক্যান্ডিডেটের কিন্তু আনসার দেওয়া আমি মনে করি এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমার কাছে রাইট হচ্ছে না। উনি এসেই দিতে হবে ওনার ব্যক্তিগত এটা। না, in Overall generally যদি situation, বলেন, ইন জেনারেলি বলি যার যেটা আছে সেটাই দিতেই হবে। সেটাতে যদি ভুল হয় তাহলে তো কিন্তু আলটিমেটলি আপনাকে প্রাইস পে করতে হবে। সব দলের নেতারা কর্মীরা যা দিচ্ছে সত্যতাই দিতে হবে। এখানে হয়তোবা আর এর চেয়ে বেশি সত্য যদি আপনি জানতে চান তাহলে কি শুরু করবেন? আপনারা বলবেন একজন নেতার এত টাকা, একজন নেতার স্ত্রীর টাকা আছে। অনেকের তো দেখলাম স্ত্রীর 400 গুণ সম্পত্তি বেশি স্বামীর চেয়ে আছে না? আজকে দেখেন নাই আপনি? এইটা আছে তো, এক ব্যক্তির নাম তো নেওয়া যায় না। তো এগুলো থাকতে পারে, ব্যবসা করতে পারে, স্ত্রীর ব্যবসা থাকতে পারে না। এখন আমি আরেকটা জিনিস মনে করি, আপনাদের মহাসচিবেরও অনেক আয়। আমি মহাসচিব তো নিজস্ব ইউনিভার্সিটি আছে, আপনি জানেন নিশ্চয়। উনি যে ইউনিভার্সিটি, নিজে একজন লয়ার, একজন ব্যারিস্টার আমার মহাসচিব। উনি আপনার প্র্যাকটিস করেন, নিজের একটা ইউনিভার্সিটি নিজে চালান, ট্রাস্টি চেয়ারম্যান। কিন্তু ওনার যা আছে উনি দেখাচ্ছে, দেখানোর লুকানোর সুযোগ নেই। এখন ক্যান্ডিডেটরা তাদের হলফনামা দিচ্ছে, সেটা নিয়েই যদি হুলস্থুল শুরু হয়ে যায়, একটা ক্যান্ডিডেট তার হলফনামা দেওয়ার পরে সেটা ওপেন সিক্রেট করে দেওয়ার, আমার সেন্সে মনে কি করে জানেন, এটা একদম ওপেন না করে একটা সংস্থার কাছে দেওয়া উচিত। আপনি আমার প্রশ্ন করতে পারেন কেন? বলেন। এই যে আলোচনা শুরু হয়ে গেছে, কেউ বেশি দিয়েছে, কেউ কম দিয়েছে, কেউ দেয় নাই, কেউ জেনুইনলি স্বচ্ছতারও তো দিয়েছে। একটা না, মাপকাঠি স্বচ্ছতার হতে জন্য পারে। আপনার ট্রান্সপারেন্সি দেওয়ার জন্য আপনার এনবিআর আছে, ওর আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে পারেন যারা এগুলো চেক করবে। বাইরে যেরকম হয় অ্যাকসেপ্ট নেসেসারি যদি না হয়, এটা নিয়ে এত মাথা যদি আমরা করি মাতামাতি, তাহলে রাজনীতিবিদদের যা হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়ে যাচ্ছে। স্বচ্ছতা থাকলে- কেউ বলছে যদি সম্পদের তথ্য যদি স্বচ্ছ হয় তাহলে এই আলোচনা নিয়ে সমস্যা কি? স্বচ্ছতা থাকুক বা না থাকুক, এটা দেখার একটা দায়িত্ব থাকতে হবে না? এখন আমরা যদি এটা আগেই যদি এটা জাতি আমরা বলা দেখবে শুরু বলেই করি, হচ্ছে আপনি ভোটাররা এনবিআর দেখবে, আমরা দেখার আগেই যদি এর আগে ভোটাররা দেখলে সমস্যা কি? আপনার সম্পদের তথ্য ভোটার দেখুক, ইলেকশনের পরে দেখুক এই নেতা এটা আগে হয়েছে, দেখলে সমস্যা কি? আগে আপনি ভুল তথ্য যেতে পারে, যেটা আমরা একুরেট না, তথ্য আপনি তো, জানি না। প্রার্থী নিজের তথ্য দিচ্ছেন, সেখানে ভুল হবে কেন? রাসেল ভাই একটা কথা বলি, প্রার্থী একটা তথ্য দিয়েছে, এটা তথ্য যাচাই বাছাই করা হয় নাই। যাচাই কিন্তু এটা নির্বাচন কমিশন যিনি করে। প্রার্থী তিনি তো জানেন তার সম্পদের পরিমাণ কি। একজন প্রার্থী তো নিজে বলছে আমি রেসিডেন্স অফ ইউকে, তার নমিনেশন বাতিল করে দিছে ডিসি।